আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাতে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। জ্যেষ্ঠ নেতা সেলিমা রহমানও বেগম জিয়ার অবস্থার সংকটাপন্ন জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চান। এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। জিএম মাহমুদকে সঙ্গে নিয়ে শাকিবুর রহমানের রিপোর্ট। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, মির্জা আব্বাস সহ জ্যেষ্ঠ নেতারা। আমি যতটুকু দেখছি, আমি যতটুকু বুঝি, আশেপাশে সবার সঙ্গে কথা বললে শি ইজ নট পারফেক্টলি অলরাইট, বাট দের ইজ চান্স হয়তো রিকভারি হতে পারে। সারা দেশের মানুষ, শুধু মসজিদ মাদ্রাসা নয়, ব্যক্তিগতভাবে যেন ওনারা ম্যাডামের জন্য দোয়া করে, এটুকু আবেদন থাকবে আমার। ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন, উনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন। বেগম জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা করছেন জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা। ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে একটা নিবিড় পর্যবেক্ষণে আছেন। তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন। এর আগে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে প্রধান উপদেষ্টার নির্দেশে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়াও বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা খোঁজ নিতে ছুটে যান হাসপাতালে। নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, এইটাই আর কিছু না। আমরা সবাই মিলে দোয়া করবো ম্যাডামের জন্য। দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছেন প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রী। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আর বাদল। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে? এছাড়া চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা জানাবেন। ফারিয়া, গত রাতে আমরা যেটি জেনেছি ঠিক সেই রকমই এখন পর্যন্ত রয়েছে। নতুন করে কোনো আপডেট জানানো হয়নি তার শারীরিক অবস্থার বিষয়ে। তিনি সংকটাপন্ন এবং সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এরই মধ্যেই জেনেছেন যে গেল রবিবার তার শ্বাসকষ্ট হচ্ছিল প্রচণ্ড রকমের, যে কারণেই কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তি করার পরে জানা যায় যে তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। এরপরে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং সেখানেই নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে এবং দেশি বিদেশি একটি বিশেষজ্ঞ টিম রয়েছেন চিকিৎসকদের, তারাই আসলে এই চিকিৎসা দিচ্ছেন। আমরা যেটু নেতাকর্মীরা এসেছিলেন তার মাধ্যমে যেটি জেনেছি যে তার শারীরিক অবস্থা আগের মতো রয়েছে, এখন পর্যন্ত খুব একটা উন্নতি হয়নি, যে কারণেই সবার কাছে, দেশবাসীর কাছে আসলে দোয়া প্রার্থনা করেছেন যে এই ৩ বারের এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যাতে সুস্থ হয় এবং সবার মাঝে ফিরে আসে, সেটি আশা করা হচ্ছে। কিছুক্ষণ এখন আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় কিছু নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এসেছেন, কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় বা অন্য কোনো নেতাকর্মীদের, কেন্দ্রীয় কমিটির সদস্য, স্থায়ী কমিটির সদস্য এরকম কাউকে এখন পর্যন্ত আমরা দেখিনি। হয়তো দুপুরের দিকে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। যেহেতু খালেদা জিয়া সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি তারেক রহমান দেশে আসার কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি হয়তো আসার প্রস্তুতি নিচ্ছেন এরকমটা আমরা জানতে পেরেছি এবং কাতার এয়ারওয়েজের কাতার আমিরের একটি বিমানে তিনি বাংলাদেশে আসতে পারেন, সেটি যে কোনো সময় হতে পারে, এরকম একটি প্রস্তুতি চলছে, এটি আমরা জানতে পেরেছি। মাকে দেখার জন্য তিনি দেশে ফিরবেন, এরকম একটি সংবাদ আমরা পেয়েছি। তো ফারিয়া, এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে
খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র দেশে ফেরার আশার কথা ফেসবুক পোস্টে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সব মানুষকে আন্তরিকভাবে দোয়া অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন তার ছেলে তারেক রহমান। প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করায় আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে মক ভোটিং শুরু করেছে নির্বাচন কমিশন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় শুরু হয়েছে ভোট কার্যক্রম, যা চলবে দুপুর ১২টা পর্যন্ত। নারী পুরুষ মিলে ৫০০ জন ভোটার এই সুযোগ পাবেন। জাতীয় নির্বাচনের আদলে তৈরি করা হয়েছে ভোটের পুরো পরিবেশ। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়ার অভিজ্ঞতা ঝালাই করতে মক ভোটের আয়োজন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এখন আমরা যেভাবে ভোট দিয়েছি, ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে এইভাবে ভোট দেওয়ার মতন আমাদের থাকবে, সক্ষমতা থাকবে। দুটা বেলা দুটো ভোট দেওয়া হয়েছে এবং খুব সহজে কোনো পরিবেশটা সুন্দর আছে, পরিচ্ছন্ন পরিবেশ, কোনো ভিড় নাই, ঝামেলা নাই। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এখন ভোটার পর্যন্ত ওনাদের স্ব দায়িত্ব পালন করছেন। আমাদের দিক থেকে যে প্রস্তুতি যেটা ছিল সেটা এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি, এবং আমরা মনে করি যে এটার অভিজ্ঞতাটা আমরা স্কেল আপ করতে পারবো পার্লামেন্ট ইলেকশন এবং গণভোটের দিনে। এবার দুটো ব্যালটে ভোট দিবেন মানুষ একই সাথে, তো এটা একটা নতুন অভিজ্ঞতা। সময় হিসাবটা খুব জরুরি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সকাল ৮টা থেকে তো মক ভোট হচ্ছে, তো ভোট দিতে আসা ভোটাররা কি বলছেন জানাবেন। ফারিয়া, ভোটের আগে আরেকটি ভোট। আপনি জানেন যে আজকে সংসদ নির্বাচনে গণভোট হবে, সেটি ঘিরে আজকে মক ভোটের আয়োজন করা হয়েছে রাজধানী শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, এবং সকাল থেকেই ভোটাররা এখানে ভোট দিচ্ছেন। সকাল ৮টায় ভোট গ্রহণ ভোট গ্রহণ শুরু হয়। ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা এখন তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, এবং সকালে ৯টা পর্যন্ত ১ ঘন্টায় ১০০ জনের বেশি ভোট দিয়েছেন। এবং ভোট দেওয়ার পরে ভোটাররা বলছেন যে তারা আসলে নির্বিঘ্নেই তাদের ভোটগুলো দিতে পেরেছেন, এবং এবার যেহেতু জাতীয় সংসদ ভোটের পাশাপাশি গণভোটের একটি বিষয় ছিল, অর্থাৎ হানা যে ভোট, সেই ভোটও ছিল, এবং সেই ভোটের জন্য আলাদা ব্যালট দেওয়া হয়েছে। জাতীয় সংসদের ভোট একটি কালারে এবং অন্য আরেকটি কালারে গণভোটের বিধান রাখা হয়েছে, এবং সেই ব্যালটেও তারা ভোট দিয়েছে, এবং তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। এর জন্য খুব একটা বেশি সময়ও লাগেনি, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যদি জাতীয় নির্বাচনও ঠিক আজকে যেভাবে ভোট হলো সেই এই একই আমলে ভোট হয়, তাহলে জাতীয় নির্বাচনও তারা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং কম সময়ের মধ্যে ভোট দিতে পারবেন। এবং নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এবং ইসির সিনিয়র সচিব সকালবেলা এসেছিলেন, তিনি আমাদেরকে এই ভোটের ব্যাপারে তিনি বলেছেন যে তারা অভিজ্ঞতা ঝালাই করতে চান, এবং এটির পরেই মূলত তারা বুঝতে পারবেন যে জাতীয় নির্বাচনে আসলে কি পরিমাণ ভোটারের তুলনায় কি পরিমাণ কেন্দ্র দরকার হবে, এক্ষেত্রে কেন্দ্র বাড়ানোর প্রয়োজন হবে কিনা, বা কেন্দ্র যা আছে তা থাকলেও ভোট কক্ষ বাড়ানোর প্রয়োজন হবে কিনা, এই বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন, এবং তারপরে হয়তো তারা এই বিষয়গুলো সমন্বয় করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসতে পারবেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার তিনি সানাউল্লাহ তিনি এসেছেন এখানে, এবং তিনি এসে ভোটের পুরো পরিবেশটা দেখছিলেন, এবং কিছুটা সকালের শুরুতেই কিছুটা একটু শৃঙ্খলা নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। যারা এখানে প্রেসিডিয়াম অফিসারের দায়িত্ব পালন করছিলেন তারা ঠিক মতো ভোটারদের
কে যেভাবে সাজিয়ে ভোট কক্ষে পর্যন্ত নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন সেটাতে কিছুটা তিনি নাখুশ হয়েছেন। পরবর্তীতে তিনি স্ব উদ্যোগে এই ভোটারের লাইনগুলো তিনি করে দিয়ে গেছেন এবং তাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন আসলে জাতীয় নির্বাচনে ঠিক কোন পদ্ধতিতে বা কোনভাবে এই ভোটাররা আসবেন, এসে তারা এই লাইনে দাঁড়িয়ে ভোট দিবেন। আজকে 12টা পর্যন্ত 500 জন ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে এবং এই 500 জন ভোটার ভোট দিলে পরে তারা চূড়ান্ত তারা বিষয়গুলো দেখবেন। তো জাতীয় নির্বাচনের আগেই যেহেতু এবার গণভোটের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং এই দুই ভোট নিয়েই কিন্তু ভোটারদের মধ্যে উৎসাহ রয়েছে। এবার 13 কোটির মতো ভোটার রয়েছে তালিকা এবং তারা যাতে আগামী নির্বাচনে তাদের এই গুরুত্বপূর্ণ দুইটি ভোট নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে দিতে পারেন তারই অংশ হিসেবে আজকের এই মক ভোটিং এবং এই ভোটিং এর পরেই নির্বাচন কমিশন তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাবে। ফারিয়া। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আগুন নেভাতে পানির উৎস খুঁজে পেতে বেগ পেতে হয় দমকল কর্মীদের, ফলে নিয়ন্ত্রণের আগেই ছড়িয়ে পড়ে চারদিকে। বিশেষজ্ঞরা বলছেন এত অগ্নিকাণ্ডের পরও রাজধানী কিংবা বড় বড় শহরগুলোতে ফায়ার হাইড্রেন্ট বসানোর কোনো পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। শহর পরিকল্পনার সাথে সামঞ্জস্য করে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হয়নি বলেও মনে করেন তারা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফায়ার হাইড্রেন্ট এটি এমন একটি সংযোগ বিন্দু যা থেকে দমকল কর্মীরা অগ্নি নির্বাপনের জন্য পানি নিতে পারেন। এটি পাইপলাইনের মাধ্যমে সরাসরি পানি সরবরাহের সাথে যুক্ত থাকে। উন্নত এমনকি অনেক উন্নয়নশীল দেশেও এমন ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা স্থাপন করে আগুন নেভানোর কাজ করে দমকল কর্মীরা। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এমন ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে সচিবালয়ও আছে। কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগে তখন সেটি কোনো কাজে আসেনি, কারণ তা ছিল অচল। এয়ারপোর্টের অগ্নিকাণ্ডে পানির চরম সংকটে পড়ে ফায়ার সার্ভিস। পানির অভাবে আগুন ক্রমান্বয়ে চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এমন পানির সংকট সব ঘটনায়, কিন্তু সমাধান নেই। এয়ারপোর্টের মতো জায়গায় তো পানির আপনার পর্যাপ্ত পানি ছিল না, গাড়িগুলো কিন্তু পানিই পায় নাই। পানি নিতে তাদেরকে এয়ারপোর্টের বাইরে যেতে হয়েছে, কারণ পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। একটা যে স্টেশন আছে সেখানে মাত্র 2টা গাড়ি পানি ফিল করতে পারে। সো আপনার গাড়ি গেছে 20টা বা 30টা, 2টা গাড়ি ফিল করতেছে, আপনার পানি শেষ হয়ে গেলে আরেকটা গাড়িকে অন্য জায়গায় যেতে হচ্ছে, ওখানে হাইড্রেন্ট লাইন নাই। সরু সড়ক আর অলিগলি আগুন নেভানোর বড় ধরনের প্রতিবন্ধকতা। অথচ ঢাকা কিংবা দেশের অধিকাংশ শহর এমন বাস্তবতার মধ্য দিয়ে বেড়ে উঠছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্মীদের বিশেষায়িত প্রশিক্ষণ এবং যান্ত্রিক সংযোজন নেই বললেই চলে। সরু রাস্তায়, সরু গলিতে, লো ইনকাম সেটেলমেন্টে যে ফায়ার সার্ভিসের বিশেষায়িত যেই নলেজ এবং বিশেষায়িত যে ইকুইপমেন্ট থাকার কথা, সেগুলো এখন পর্যন্ত ডেভেলপ করা হয় নাই। আবার প্রতিটা নেইবারহুডে আগুন লাগলে কীভাবে নেইবারহুডে ইভাকুয়েশন রুটগুলো তৈরি হবে, সেখানে কীভাবে ফায়ার সার্ভিস কাজ করবে, সেগুলো নিয়েও কাজ নাই। ঢাকাকে মেরে ফেলে ঢাকার মধ্যেই সব কিছু করার কারণে সব দুর্যোগ ঘটছে বলে মনে করেন তারা। আমরা ঢাকাকে মেরে ফেলে ঢাকার পরিবেশ সব ধ্বংস করে দিয়ে, বাতাস, পানি সব ধ্বংস করে দিয়ে ঢাকার মধ্যেই সকল ধরনের অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব এই ছোট্ট ঢাকার মধ্যে হতে হবে। এবং যার ফলশ্রুতিতে আমাদের অগ্নিকাণ্ড থেকে শুরু করে যত ধরনের দুর্যোগ, আমরা ঢাকাবাসী কিন্তু সবচেয়ে ঝুঁকিতে আছি। শহর যত অনিরাপদ হবে, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ তত বেশি ঘটবে বলেও সতর্ক করেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। দেশে গত কয়েকদিনে হওয়া 4টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী, যেখানে শতাধিক হতাহতের পাশাপাশি অসংখ্য ভবনে দেখা দিয়েছে ফাটল। আবারও শক্তিশালী ভূমিকম্প হতে পারে, বর্তমানে এমন আতঙ্কে দিন কাটছে নরসিংদীবাসীর। তবে ভবিষ্যতে সম্ভাব্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। 21 নভেম্বর সকালে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পে কয়েকশো মানুষ আহত হওয়ার পাশাপাশি সারা দেশে প্রাণ যায় 10 জনের। গত এক সপ্তাহে বিভিন্ন মাত্রায় আরও কয়েকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ, যার মধ্যে 4টির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এক সপ্তাহে টানা 4 বার ভূমিকম্পের ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে বের হতে পারছেন না নরসিংদীর মানুষ।
এত বড় ভূমিকম্প দেখি না, আর এই যে উড়ারুট কয়েকবার হইতেছে, এরকম তো কোনো সময় হয় না। ছেলে মেয়ে বউ বাচ্চা তারা তো রাত্রে ঘুমাইতে পারে না, বসে থাকে, অনেক সময় বসে থাকে, যে কুম্বালাদান এই ধরনের হয়। আমরা আরো আতঙ্কে আছি যে আবার কখনো 7 মাত্রা বা 8 মাত্রা ভূমিকম্প হবে। বিশেষজ্ঞরা বলছেন ভৌগোলিক গঠন অনুযায়ী আবারও যে কোনো সময় বড় ভূমিকম্প হতে পারে নরসিংদীতে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার দাবি নরসিংদীবাসীর। বিভিন্ন ব্রিজের বলে যে পিলার ফায়ার দিছে, মাটির রাস্তা ফায়ার দিছে, এতে করে ওই এলাকার লোকজন আরো বেশি বিব্রতকর অবস্থায় জীবনযাপন করতেছে। সরকার থেকে এই ব্যাপারে সচেতনতামূলক আরো পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়ে প্রশাসন আতঙ্কিত না হয়ে অবলম্বনের পরামর্শ। আমরা ভবিষ্যতে জনগণকে সচেতন করার জন্য কিছু কর্মসূচি গ্রহণ করব, প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করব। তার মাধ্যমে যেহেতু ভূমিকম্পটা এই অঞ্চলে এই প্রথম, অনেকেই মানুষ বিষয়টা জানে না, আর ভূমিকম্পের আগাম কোনো পূর্বাভাস দেওয়া যায় না। আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন যাতে কেউ অপপ্রচার করতে না পারে। ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর সঠিক প্রস্তুতির বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুলাইমান কবির, RTV। প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অভাবে বাংলাদেশে প্রতি বছর মোট উৎপাদনের 30% কৃষি ফসল নষ্ট হচ্ছে। এতে সম্ভাবনা থাকলেও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। 2020-21 অর্থ বছরে প্রথমবারের মতো এই খাতের রপ্তানি $1 বিলিয়ন বেশি হলো 2024-25 অর্থ বছরে কমে যায়। অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মানের ল্যাব, নীতি সহায়তা এবং কৃষকদের সচেতনতা বাড়ানো গেলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশে বাড়ছে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের চাহিদা, ফলে রাজধানী সহ প্রতিটি অঞ্চলে ছোট বড় সব দোকানেই এখন কৃষি প্রক্রিয়াজাত পণ্যের সমাহার। প্রান্তিক এলাকায় গড়ে ওঠা এই শিল্প প্রতিষ্ঠানে দিন দিন বাড়ছে উৎপাদন। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এতে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ রপ্তানির মাধ্যমে শক্তিশালী হচ্ছে অর্থনীতি। ফলে শীর্ষ 5টি রপ্তানি খাতের মধ্যে স্থান করে নিয়েছে কৃষি প্রক্রিয়াজাত শিল্প। মোট শ্রমশক্তির প্রায় 40% কৃষিখাতে নিয়োজিত। জিডিপিতে কৃষিখাতের অবদান এখন 12% হলেও প্রক্রিয়াজাত শিল্পের অবদান মাত্র 1%-এর কিছু বেশি। অন্যদিকে সংরক্ষণের অভাবে প্রতিবছর মোট উৎপাদনের 30% ফসল নষ্ট হচ্ছে। সমস্যা সমাধানে মানসম্মত ল্যাবরেটরির বিকল্প নেই বলে মন্তব্য করেন কৃষি প্রক্রিয়াজাত শিল্পে জড়িত এই শীর্ষ ব্যক্তি। কারো আন্ডার একটা যদি আধুনিক ল্যাব করা হয় এবং লোকজনগুলোকে যদি ট্রেনিং করে দক্ষ করা হয় এবং বিদেশি বড় বড় ল্যাবের সাথে যদি তাদেরকে ওয়েলকাম করে আমাদের ফ্যাসিলিটিকে দেখে তাদের যদি অ্যাপ্রুভাল নিয়ে অ্যাক্রিডিশন বা এগ্রিমেন্ট সাইন করে, তখনই একমাত্র তারা আমাদের এই ল্যাবের টেস্টকে অ্যাকনোলেজমেন্ট দিবে। আদারওয়াইজ তারা তো এখনও অ্যাক্রিডিশন নাই বলে তারা ওটা অ্যাকসেপ্ট করছে না। ফলে পুনরায় আমাদের প্রোডাক্টটা আবার ওখানে টেস্টিংয়ে পাঠাচ্ছে হয়েছে। 2020 সালে বিশ্বে প্রক্রিয়াজাত খাদ্যের বাজার ছিল $143 বিলিয়ন। 2028 সাল নাগাদ এ বাজার হবে $235 বিলিয়ন। বিশ্ববাজারের প্রায় 40% দখলে রেখেছে ইউরোপের দেশগুলো। পরিকল্পিত উদ্যোগ নিলে বাংলাদেশেরও রপ্তানি বাড়তে পারে। বাংলাদেশে প্রক্রিয়াকরণ শিল্পকে দুটো প্রধান কারণে গুরুত্ব দেওয়া দরকার। প্রথমত, আমাদের প্রক্রিয়াকরণ শিল্পের প্রসার বাংলাদেশে ঘটছে কারণ এখানে ডিমান্ড বাড়ছে, চাহিদা বাড়ছে। প্রক্রিয়াকরণ খাদ্য, প্রক্রিয়াকরণ অন্যান্য দ্রব্য সামগ্রী, বিশেষ করে কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে বিদেশে বাংলাদেশি প্রক্রিয়াকৃত ফল ও ফসল বিদেশে বাজারে প্রেরণের জন্য আমাদের চাহিদা আছে। তো এই দুই দিক থেকেই যদি আমরা তার সুবিধা ভোগ করতে চাই, তাহলে প্রক্রিয়াকরণ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার জন্য বিনিয়োগ দরকার। এবং এই বিনিয়োগটা কেবলমাত্র প্রাইভেট সেক্টরের উপর নির্ভর করলে হবে না, পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপে এই বিনিয়োগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এই খাতে কাজ করছে জানিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মনে করেন রপ্তানি বাড়াতে প্রয়োজন প্রযুক্তি হস্তান্তর। আমাদের জমিতে অনেক ক্ষেত্রে যেই কীটনাশকের উপস্থিতি পায় সেটা আমদানিকারকরা গ্রহণ করতে চায় না, তো এই জন্য ট্রেসিং তারা চায়। এই ট্রেসিং পদ্ধতিটা আমরা উদ্ভাবন করার চেষ্টা করছি এখন। এটা আমাদের প্রায়োরিটি ইন্টারভেনশনের মধ্যে একটা। ট্রেসিং করা গেলে তখন আমরা সেই কোয়ালিটির জিনিস, এগুলো অনেকগুলো এগ্রিকালচার প্রোডাক্ট ক্যাশ ক্রপে পরিণত হতে পারে। বাংলাদেশের চেয়ে আয়তনে ছোট নেদারল্যান্ডও কৃষি পণ্য রপ্তানি করে বছরে $100 বিলিয়ন বেশি আয় করে। এই পণ্যই বলে দেয় বাংলাদেশে দিন দিন কৃষি প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা বাড়ছে, এমনকি বিদেশের বাজারেও বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে। তবে গেল 4 বছর আগে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছিল, সর্বশেষ অর্থবছরে সেই পরিমাণ পণ্য রপ্তানি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন রপ্তানি বাড়াতে প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। শীতের আমেজ বইছে উত্তরাঞ্চলে। পঞ্চগড়ে শীতের সঙ্গে ঘন কুয়াশা দেখা মেলে। এতে ভোরে হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। ভোর 6টায় এই জেলায় সর্বনিম্ন 13.1 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে ডিসেম্বরের প্রথম দিকে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শীতের সঙ্গে কুয়াশা বেড়েছে কুড়িগ্রামে। উত্তরের হিমেল বাতাস শীত বাড়াচ্ছে। পদ্মার পাড় পাবনার ঈশ্বরদীতে কুয়াশার সাথে বাড়ছে শীত। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঠান্ডা বেশি অনুভব হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসে শীত। ঠান্ডা বাতাস বইছে উত্তরের জেলা দিনাজপুরে। ভোরে জেলার অনেক স্থান ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় মেশিন বিস্ফোরণে 2 শ্রমিক দগ্ধ হয়েছে। তারা হলেন বাবুল হোসেন ও রবিউল ইসলাম। শুক্রবার বিকেলে উপজেলার বোর্ড মিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় মেশিন অতিরিক্ত গরম হয়ে এই বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। আশপাশের শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা হয়নি। এদিকে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। বাঁচা মরার এই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। আরও জানাচ্ছেন নিবেদিতা বিনতে ওয়াদুদ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় 39 রানে হেরে এবার সিরিজ খোয়ানোর শঙ্কায় রয়েছে বাংলাদেশ। সাগরিকার ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ও শরীফুল ইসলাম ছাড়া কেউই পৌঁছাতে পারেননি 2 অঙ্কের ঘরে। দ্বিতীয় ম্যাচের আগে তাই ব্যাটিং নিয়েই বেশি দুশ্চিন্তা বাংলাদেশ শিবিরে। প্রথম ম্যাচে ওপেনিং জুটি ভালো শুরু এনে দিতে পারেনি দলকে। দ্বিতীয় ম্যাচে সেখানে আসতে পারে রদবদল। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ হাসানকে। এছাড়া একাদশে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকেও। ব্যাটিং বিভাগ ছাড়াও বোলিং বিভাগেও আসতে পারে একাধিক পরিবর্তন। রিশাদ হোসেনের সঙ্গে এদিন যুক্ত হতে পারেন শেখ মেহেদি, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নাসুম। এছাড়া পেস বিভাগে শরীফুল কিংবা তানজিম সাকিবের জায়গায় খেলতে পারেন সাইফুদ্দিন। বাংলাদেশ দুশ্চিন্তা থাকলো বিপরীত চিত্র আইরিশ শিবিরে। প্রথম ম্যাচে জিতে বেশ ফুরফুরা মেজাজে থাকা আয়ারল্যান্ড মাঠে নামছে সিরিজ জেতার লক্ষ্যে। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।